নমস্কার। গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5:55 ফোন ইন লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সরাসরি ফোন করার জন্য দেখুন টিভি স্ক্রিনে দুটি নাম্বার রয়েছে, আমাকে ফোন করতে পারেন। স্বামী বিবেকানন্দর জীবন কাহিনী নিয়ে আপনাদের সামনে গ্লোব টিভিতে যে অনুষ্ঠান আমি করছি, সারাদিনে দুটি টাইমে আমার অনুষ্ঠান চলে, সকাল 11:40 আর সন্ধ্যা 5:55 প্রতিদিন সকাল 11:40 আর সন্ধ্যে 5:55। এই যে ক্রোমা স্ক্রিন পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে যজ্ঞানুষ্ঠান দেখানো হচ্ছে, সেটা তারাপীঠ মহাশ্মশানের মহাযজ্ঞ। এই মায়ানতন্ত্রের যে মহাযজ্ঞ তারাপীঠ মহাশ্মশানে আমি করি। অনেকে তারাপীঠ যেতে পারেন না বয়সের কারণে, কর্মব্যস্ততার কারণে। তাদের জন্য আমার নিজ গৃহ শ্যামবাজারে সেই আয়োজন করে থাকি। শ্যামবাজারে আমার গৃহমন্দির আরজিকর হসপিটাল কলকাতা স্টেশনের সামনে। সেখানে আমাকে বুধবার, শনিবার এবং রবিবার দিন আমার চেম্বার থাকে। এছাড়া বিশেষ বিশেষ তিথিতে ভক্তদের উদ্দেশ্যে যজ্ঞানুষ্ঠান হয়। প্রতি সোমবার দিন আমি থাকি গড়িয়াহাটে, প্রতি শুক্রবার থাকি হাওড়া ময়দান। এবং এই মাসের অমাবস্যা, বৈশাখী অমাবস্যা 27শে এপ্রিল রবিবার তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ আছে। আর সেই 27শে এপ্রিল রবিবার সেদিন সকালে আমার চেম্বার হচ্ছে তারাপীঠে থাকে। আর তার আগের দিন 26শে এপ্রিল অর্থাৎ শনিবার দিন পেয়ে যাবেন বর্ধমান চেম্বারে। অমাবস্যার আগের দিন অর্থাৎ তারাপীঠ যাবার পথে আমি বর্ধমান চেম্বার করি, তারাপীঠ চলে যাই। আসছি স্বামী বিবেকানন্দের 10 নম্বর পর্ব নিয়ে। 1897 সালে নরেন্দ্রনাথ এন্ট্রান্স পাশ করে কলেজে ঢুকলেন। ব্যক্তিত্ব, মেধা ও প্রাণ শক্তি তার প্রচুর, তাই ক্লাসের ছেলেদের নেতা হয়ে উঠতে তার বেশি দেরি হলো না। আমি একটু কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে অভিষেক পাত্র বলছি। অভিষেক পাত্র, হুগলি থেকে। বলো অভিষেক, তুমি নিজের সম্বন্ধে জানবে? হ্যাঁ, নিজের সম্পর্কে। জন্ম তারিখ বলো। 11/9/1982। 11/9/1982। টাইম বলো। সকাল 8:20। সকাল 8:20। জন্মস্থান হুগলি? হুগলি, হুগলি। আচ্ছা, আমার অনুষ্ঠান কি আগে দেখেছো না আজকে প্রথম দিন? না, দেখি কোনদিন লাইভ চেষ্টা করিনি, আজকে চেষ্টা করতেই আজকে লাইন পেয়ে ভালো লাগে। আপনার প্রেডিকশন যেভাবে করে না ভালোই লাগে। আচ্ছা অভিষেক, টিভিতে, বিভিন্ন টিভিতে বা গ্লোব টিভিতে প্রচুর জ্যোতিষী এরকম অনুষ্ঠান করছেন, তার মধ্যে আমারটা বিশেষত্ব কেন? আমার এই বিচার, জ্যোতিষের যে বিচার, এটা খুব ভালো, সেইটার কারণে না? একদম হ্যাঁ না স্ট্রেট কাট বলি, এটাই ঠিক, তাই তো? হ্যাঁ, আমার কাছে লুকোনো কিছু নেই বাবা। যার হবে তার বলবো হবে, যার হবে না তাকে বলে দেবো হবে না। যার বলবো দোষ কাটালে হবে, তাদেরকে তাই বলি। ঠিক কথা, এটাই ভালো লাগে। ঠিক, একদম সোজাসাপটা উত্তর দেওয়াটাই ভালো, কারণ মানুষকে ঘোরানোটা আমি একদম পছন্দ করি না। আমার কাছে যারা ফোন করেন ফ্রিতে টিভিতে, এমনকি যারা চেম্বারেও আসেন, তাদেরকে আমি কোনো সময় মুরগি ভাবি না যে তার কাছ থেকে কাড়ি কাড়ি টাকা নেব। কারণ আমার ভক্তরা যদি ভালো থাকেন তাহলে আমিও ভালো থাকবো। এই জন্য মানুষের বিশ্বাস অর্জনটা আমি এই পরিমাণ স্টেজে করেছি যে মানুষ আমার কাছে এসে আজ পর্যন্ত কেউ প্রতারিত হয়নি, আর ভবিষ্যতেও তারা মায়ের কৃপায় কেউ হবে না। যাই হোক, এবার আসি মূল পর্বে। তোমার এটা যেতে দেখতে পাচ্ছি, এখানে জন্মবার দেখছি তোমার শনিবার, তাই তো? তোমার এখানে তুলা লগ্ন, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্রে জন্ম। লগ্নটা নাও জানতে পারো, বৃষ রাশি, এটা তো তুমি জানো। আচ্ছা, এইবার দেখো, তোমার প্রশ্ন কি মূলত কর্ম নিয়ে না বাড়ি নিয়ে, গৃহ নিয়ে? বলো। আর্থিক জায়গায় ডিস্টার্ব হচ্ছে, তাই তো? কি তুমি এখন কি কাজের সঙ্গে যুক্ত? ছোটখাটো কোনো অফিসে কাজ করছো নাকি এরকম কোনো ব্যাপার? বলো, খুলে বলো, অসুবিধা নেই। বুঝলাম না, আরেকবার একটু বলো অভিষেক, কথাটা কেটে যাচ্ছে। ব্যবসা করো? কিসের ব্যবসা?
আচ্ছা, সেটা কি, আইটেমটা কি? ও আচ্ছা আচ্ছা, ইলেকট্রিসিটির যে আরসিবি রয়েছে সেইগুলো তুমি ব্যবসা করো। হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার কি ব্যবসার জায়গাটা একটু মন্দা চলছে এটাই বলতে চাইছো, সেটা কেন হচ্ছে এটা জানার জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ, টাকা লস হয়ে যাচ্ছে আমার, বহুত টাকা লস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন দেখো লগ্নের ওপর বৃহস্পতি রয়েছে, অষ্টমে চন্দ্র রয়েছে, দুটোই ভালো অবস্থানে, কিন্তু সেক্ষেত্রে দেখতে গেলে মানে কাস্টমার কিন্তু প্রচুর পরিমাণে থাকে, কিন্তু বর্তমান সময় তোমার কাস্টমার নেই, এটাই তুমি বলতে চাইছো, তাই তো? এখন দেখো এইখানে যেটা দেখতে পাচ্ছি শনির মহাদশা, এই শনির মহাদশা বৃষ লগ্ন এবং তুলা রাশি সাপেক্ষে খুব ভালো, গোল্ডেন টাইম বলা যায়। কিন্তু বর্তমানে বৃষ রাশি সাপেক্ষে এবং তুলা লগ্ন সাপেক্ষে শনি অবস্থান করছে মীনের ঘরে, অর্থাৎ এই মীনের ঘরে শনি অবস্থান করাতে আর্থিক জায়গাটা ডিস্টার্ব হলো। এই আর্থিক মানে ব্যবসাটা একটু কম হতে আরম্ভ করছে, বিক্রি বাটরা, সেটা কি মাস 2 যাবত বা মাস 5 যাবত এরকম? ঠিক, এটা হচ্ছে বাবা শনি গ্রহের শিফটিং এর কারণে এই যে সমস্যাটা হয়েছে প্রথমত। দ্বিতীয়ত, যে অন্তর্দশাকালীন বুধ, সেই বর্তমান গোচরকালীন সেই বুধটা নিচস্থ অবস্থায় রয়েছে। এখানে কিন্তু শনি একটা ঘরে 2.5 বছর থাকে এবং ফল দেয়, তারপরে শনি সম্পূর্ণ নিচস্থ ঘরে আসবে, অর্থাৎ বৃষ রাশি সাপেক্ষে দ্বাদশে মেষের ঘরে আসবে এবং তুলা লগ্ন সাপেক্ষে সপ্তমে মেষের ঘরে আসবে। সুতরাং এই ব্যবসাটায় পুরো হতাশ যোগ্যতা তৈরি করে দেবে। এই 2.5 বছর শনি এই জায়গাটা থেকে না পুরো ব্যবসাটাকে একটা এমন অবস্থানে নিয়ে আসবে যে তুমি আশার আলো কিন্তু দেখতে পাবে না, আর ক্রমশ ব্যবসাটা লসের দিকে যেতে যেতে অ্যাকচুয়াল তোমাকে বন্ধ করে দিতে বাধ্য হবে। এর জন্য একটু প্রতিকারের দরকার আছে, তো এর জন্য তো আমার সাথে যোগাযোগ করতে হবে। এখানে একটা ছোট্ট প্রতিকার করে দিলে শনি গ্রহ ঠিক হয়ে যাবে, শনির মহাদশা। এবং এই অবস্থায় যদি ঠিক না করা যায়, সবে মহাদশা শুরু হয়েছে, তাহলে কিন্তু তোমাকে আরো যত দিন যাবে, যেমন রোগটাকে ফেলে রাখলে রোগ বাড়ে, সেরকম সমস্যাটা ফেলে রাখলেও সমস্যা বাড়বে। ওই জন্য শনি গ্রহকে তুষ্ট করার জন্য একটা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, যার জন্য যোগাযোগ করতে হবে বাবা। আমাকে হাওড়ায় পেয়ে যাবে অমাবস্যার আগে, শুক্রবার দিন, এই শুক্রবার আমাকে হাওড়াতে পেয়ে যাবে অমাবস্যার আগে। তুমি হুগলি থেকে বলছো বললে তো? তুমি হাওড়া চেম্বারে চলে এসো, কেমন? আমি দেখে নেবো ব্যাপারটা। জয় মা তারা। দর্শক বন্ধু, আমি সবাইকে সহযোগিতা করি, যাদের ধরুন আমি বলি মানুষের জীবনে সমস্যা একাধিক কারণে হতে পারে। তার মধ্যে প্রথম হচ্ছে গ্রহগত সমস্যা, দ্বিতীয় হচ্ছে বাস্তুগত সমস্যা, তৃতীয় হচ্ছে তুকতাক থেকে বা তন্ত্রক্রিয়া থেকে বা তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করা সমস্যা। এইবার সবসময় সব ক্ষেত্রেই দেখেছি, প্রথমত যদি গ্রহগত সমস্যা থাকে সেটা বাস্তুর উপর এফেক্ট হয়। হয়তো কেউ বাড়িতে একটুখানি ফ্লোর বাড়িয়েছেন, বা কোনো জায়গায় একটা উঠোন ছিল পুরনো বাড়িতে ঢাকা দিয়ে দিয়েছেন, বা বারান্দাটা একটু বাড়িয়েছেন, গ্রিল লাগিয়েছেন, অথবা নতুন একটা জলের ট্যাঙ্ক বসিয়েছেন বাড়িতে। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বাস্তুতে একটু ভুল হওয়ার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রে থেকে যায়। অবশ্যই গৃহকর্তা, সেটা শরিকি বাড়ি হলেও যে ব্যক্তি করছেন সেই ব্যক্তির খারাপ গ্রহের দশা যখনই আসে, তাকে দিয়ে খারাপ কাজ অটোমেটিক্যালি করিয়ে নেওয়া হয়। ফলে এক্ষেত্রে গ্রহগত কারণে বা বাস্তুগত কারণে মানুষের জীবনে সমস্যা তৈরি হয়। এবং তৃতীয় ব্যক্তি দ্বারা কেউ যদি ক্ষতি করে, কেউ যদি আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি পিশাচ তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি কালা জাদু তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি আপনার মুসলিম সুলেমানি তন্ত্র দ্বারা ক্ষতি করে, আবার কেউ যদি পুতুল তন্ত্র দ্বারা ক্ষতি করে, আবার কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা তন্ত্রের উপর শ্রেষ্ঠ হচ্ছে কামাখ্যা পীঠের কামাখ্যা মায়ের কামরূপ কামাখ্যার শ্রেষ্ঠ তন্ত্র হচ্ছে মায়াং তন্ত্র। এই তন্ত্রে যে কোনো রকম প্রভাবকে কাটানো সম্ভব। কোনো বান চালনা থেকে আরম্ভ করে যে কিছু খারাপ জিনিস আপনার শরীরের ভেতর প্রবেশ করেছে সেটাকে কাটানো সম্ভব। কিভাবে বলি, অনেকে এসে আপনাকে বলবেন বাড়িতে আজকে নারায়ণ পুজো হয়েছে, বা বাড়িতে আজকে এই পুজো হয়েছে, বা বাড়িতে একটা বিশেষ লক্ষ্মী পুজো হয়েছে, এই হচ্ছে তার প্রসাদ। বিশেষ করে নারায়ণের পুজো বলেই লোকে সিন্ডিটা লোককে দেয়, পাড়ার ভেতর হোক বা আত্মীয় স্বজনের ক্ষেত্রে হোক। ওই সিন্নির মধ্যেই কিন্তু ওষুধ অনেককে মিশিয়ে দেওয়া সম্ভব, এবং সেইটা খেলে তার কিন্তু রিয়াকশন হয়। পেটের ভেতর ওষুধ চলে গেলে তখন মানুষের জীবনে সমস্যা তৈরি হয়। কিরকম সমস্যা? প্রত্যেকটা মানুষ একটা নিজস্ব হর্স পাওয়ারে ছুটতে থাকে। সেই হর্স পাওয়ারটা হচ্ছে একরকম স্পিরিট, যাকে অদৃশ্য শক্তি চোখে দেখা যায় না।
ওই দ্রব্যটা যদি মেশানো হয় পার্টিকুলারলি ওই খাবারের সাথে বা প্রসাদের সাথে, এমনকি ফলের মধ্যেও মিশিয়ে দেওয়া হচ্ছে, কিভাবে মেশাবে? অনেক সময় লিকুইড থাকে, ঢেলে দিতে হয়, দিলে দে। তো এইরকমভাবে ফলের সঙ্গে যদি মিশিয়ে খাওয়ানো হয়, বা মিষ্টির সঙ্গে বা রসগোল্লার সঙ্গে মিশিয়ে খাওয়ালো, রসের মিষ্টির মধ্যে আপনি খেলে নেন বিশ্বাস করে, কিন্তু আপনার সমস্যা তখন থেকে শুরু হবে। শারীরিক হোক, আর্থিক হোক, কোনো না কোনো জিনিসটা ডিস্টার্ব করবে। আপনার যে হর্স পাওয়ার, সেটাকে ওই জিনিসটা মেশানোর জন্য হর্স পাওয়ার, যে অদৃশ্য শক্তি যে আপনাকে সহযোগিতা করতো সব কাজে, সে আপনার থেকে বেরিয়ে চলে যাবে। ফলে আপনার একটা জীবনে ঘোরতর অন্ধকার নেমে আসবে। অবশ্যই এই রকম ক্ষেত্রে মায়াংতন্ত্র দ্বারা 100% প্রত্যেকটা ব্যক্তির উপকার করা যায়। আর সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবারই কাজ করতে হয়, করতে ধারণ ছাড়া প্রতিকার। আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে চুরি মেলা ভাই, একমাত্র মায়াংতন্ত্রই আছে, কাউকে কিছু পড়ানোর পরিধানের প্রয়োজন হয় না। এই অদৃশ্য শক্তি দিয়ে যে হোমে আগুনে আহুতি প্রদান করতে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাকল্য প্রয়োগ যে ক্রিয়াটা হয়, যে ব্যক্তির মঙ্গলের কাজ করতে হবে। অনেকে এসে বলেন আমার ছেলেকে কিছু পড়ানো যাবে না, আমার বৌমাকে কিছু পড়ানো যাবে না, আমার মেয়েকে কিছু পড়ানো যাবে না। সেক্ষেত্রে এই তার ছবি এবং নাম দিয়ে যখন আমি ক্রিয়া করি আমার গৃহমন্দির বা তারাপীঠ শ্মশানে, তখন সেই অদৃশ্য শক্তি এসে যে ব্যক্তির সমস্যা, তার শরীরের মধ্যে শুভ শক্তির প্রবেশ ঘটিয়ে তার সমস্যাকে দূর করে এবং 100% ধারণ ছাড়া উপকার, প্রতিকারে উপকার পান। কোনো কিছু পড়ার দরকার নেই, কিন্তু উপকার পাবেন। আজকের কলার বন্ধুকে আরেকটা দেখে নি। জয় মাতারা। জয় মাতারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। কি নাম আপনার? সুমন দে। সুমন দে, মেদিনীপুর। আচ্ছা বলুন, নিজের সম্বন্ধে জানবে? হ্যাঁ, নিজের সম্বন্ধে। জন্ম তারিখ? জন্ম তারিখ সুমন? 13/1/1988। 13/1/1988। টাইমটা বলো। টাইম হচ্ছে সকাল 8:30। সকাল 8:30। জন্মস্থান কি মেদিনীপুর? হ্যাঁ, মেদিনীপুর। পশ্চিম না পূর্ব? পশ্চিম। পশ্চিম মেদিনীপুর। জন্মবার কি জানো? বুধবার। বুধবার জন্মবার। গুড, ভেরি গুড। বুধবার জন্মবার। এখানে দেখতে পাচ্ছি তোমার কুম্ভ লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্রে জন্ম। প্রশ্ন কি সরাসরি আমাকে প্রশ্ন করো, কি তোমার জানা আছে? আমার কোনো মতে আমি দাঁড়াতে পারছি না, যে কোনো কাজে যাচ্ছি কোনো মতে মানে স্টেবল হচ্ছে না। স্টেবল হচ্ছে না, সেই কারণে। আচ্ছা, তুমি কি কাজের জন্য চেষ্টা করছো বলো? মানে কাজ করছি, যে কোনো জায়গায় কাজ করছি, কিন্তু আমি আর্থিক দিক দিয়ে আমি ডাউন আছি। আচ্ছা, তো সেক্ষেত্রে তুমি কাজ করো কোনো প্রতিষ্ঠানের আন্ডারে কর্মচারী হিসেবে কাজ করো, তাই তো? হ্যাঁ। তো সেই জায়গাটাও তোমার জব স্যাটিসফ্যাকশন কমে যাচ্ছে বা প্রতিষ্ঠানে একটু অসুবিধা হচ্ছে, এই কারণ কি? হ্যাঁ, এটাই কারণ। আচ্ছা, এখানে দেখো বর্তমানে শনির মহাদশা যাচ্ছে। শনির মহাদশা অনুযায়ী তুলা রাশি এবং কুম্ভ লগ্ন সাপেক্ষে যে যে ব্যক্তিদের শনির মহাদশা থাকবে, সেই শনি এতদিন তোমার ভালো ছিল। আমি বলে দিচ্ছি তোমাকে, একদম ঘড়ি ধরে মিলিয়ে নাও, 2 মাস থেকে 5 মাসের মধ্যে তোমার এই সমস্যাগুলো ক্রমশ বেড়েছে, তাই কি? একদম ঠিক কথা। একদম ঠিক কথা। এবং ধরো তুমি কর্মস্থান থেকে যখন বাড়ি আসো, তারপর যে তুমি কর্মস্থানে থেকে কাজ করো কি না বাড়ি এসে কাজ করো? না, থেকে কাজ করো। তো ন্যাচারালি থেকে কাজ করো, সেই অবস্থা থেকে যখন তুমি বাড়িতে আসছো, আসার পর সেই কর্মস্থানে যাওয়ার উদ্যোগটা কিন্তু তোমার কমে যাচ্ছে, বিগত এই কটা মাসে কমে গেছে তো? হ্যাঁ। আচ্ছা, এইটা কিভাবে বলা সম্ভব? তুমি মেদিনীপুর থেকে বলছো আর আমি কলকাতা স্টুডিও থেকে, বলো তো একদম তোমার বর্তমানে যে অবস্থা চলছে সেটাকে কি করে বলা সম্ভব, আমাকে একটু বুঝিয়ে বলে দাও। এটা তো একদম আমিও অবাক হয়ে যাচ্ছি। অবাক হয়ে যাচ্ছ? এটা হচ্ছে আমার জ্যোতিষ বিচারের দক্ষতা আর এতদিনের সাধনার ফল। মানে এটা তো তোমার কাছে সত্যি অবিশ্বাস্য যে তুমি বসে আছো, তোমার একদম ডিটেলসটা এইভাবে বলে দিলাম যে তোমার ঠিক কি কি সমস্যা হচ্ছে। ঠিক তো? হ্যাঁ, একদম ঠিক। তা বাবা, মেদিনীপুরে তো আমার চেম্বার নেই, তাহলে তো হাওড়াতে আসতে হবে তোমাকে, একটু কষ্ট করে ঠিক করা সম্ভব? তুমি তো চাকরি করছো, নিশ্চয় করে চলাফেরা করতে পারো, অসুবিধা নেই হাওড়ায় আসা। শুক্রবার আমি হাওড়ায় থাকবো অমাবস্যার আগে, তুমি একবার যোগাযোগ করো। আর আমার বাড়ি হচ্ছে শ্যামবাজার, সেখানেও পাবে অমাবস্যার আগে। কেমন? কতদিনের মধ্যে হতে পারে? দেখো, আমি তোমাকে যদি ধারণযুক্ত প্রতিকার দিই, তোমার তো ধারণ ছাড়ার প্রয়োজন নেই, আমি এটুকু বলতে পারি ধারণযুক্ত প্রতিকার হলে লোক থেকে 1 থেকে 7 দিনের মধ্যে ফল পাচ্ছে। প্রত্যেকে 1 থেকে 7 দিনের মধ্যে আমার কাছে ফল পাবেই পাবে।
1 থেকে 7 দিনের মধ্যে তুমি নিশ্চিন্ত মনে থাকো, তোমার এই বাধাটা আমি কাটিয়ে দেবো। কেমন? যোগাযোগ করো, বুকিং নাম্বারটা লিখে নাও। দুটি বুকিং নাম্বার 9836955394 এবং 9836396305। আবার রিপিট করছি, 9836396305 আর 9836955394। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতা শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের কাছে। সেখানে বুধবার, শনিবার এবং রবিবার বসি। আর তারাপীঠ মহাশ্মশান ছাড়াও আমার নিজ গৃহতে যজ্ঞের ব্যবস্থা করি যারা তারাপীঠে আসতে পারেন না। প্রতি অমাবস্যায় তারাপীঠে আমার যজ্ঞ থাকে, আর তারাপীঠ চেম্বার থাকে। এবার এই মাসের 27শে এপ্রিল বৈশাখী অমাবস্যায় আমি তারাপীঠে থাকবো, আর 26শে এপ্রিল তার আগের দিন অর্থাৎ অমাবস্যার আগের দিন থাকবো বর্ধমানে। প্রতি সোমবার গড়িয়াহাট এবং শুক্রবার দিন থাকে হাওড়া ময়দান চেম্বার। আমার একাধিক চেম্বার নেই, আর একাধিক জায়গায় আমি চেম্বার করিও না। শুধু বর্ধমান চেম্বার আমি তারাপীঠ যাওয়ার পথে পড়ে বলে আমি করে নিই। আমার চেম্বার সমস্ত কিছু কলকাতা বা তার আশেপাশে অঞ্চল অনুযায়ী। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কোচবিহার থেকে বলছিলাম, রাজা চ্যাটার্জি। কোচবিহার থেকে রাধা চ্যাটার্জি না রাজা চ্যাটার্জি? রাজা চ্যাটার্জি। রাজা চ্যাটার্জি। নিজের সম্বন্ধে জানবে? জন্ম তারিখ? 581973। টাইম? বিকেল 5টার সময়। জন্মস্থান? কোচবিহার। জন্মবার কি রবিবার? সানডে। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে আমার উত্থান পতনের জায়গাটা, মানে আমার যখন রাইজিং এর সময়টা, আমার উত্থান পতনের সময়টা খুব খারাপ হয়ে গেল। আচ্ছা, কিরকম? আমি স্পোর্টস করতাম। আচ্ছা, ভালো স্পোর্টস করতাম। আচ্ছা, করতে করতে আমি আর সেই জায়গায় যেতে পারলাম না। বুঝতে পেরেছি। ন্যাশনাল লেভেল স্পোর্টস করেছি। আচ্ছা, এখন যে দশা যাচ্ছে বুধের দশা, ঠিক আছে, 2016 সাল থেকে শুরু হয়েছে, কিন্তু এখানে তোমার যেতে দেখতে পাচ্ছি তুলা রাশি এবং মকর লগ্ন। এখানে স্পোর্টসের জায়গাটা কিন্তু বুধের দশায় ভালো ফল হওয়ার কথা, কিন্তু বুধ অবস্থান করছে লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে, রবি যুক্ত। এখানে মেন হচ্ছে লগ্নের ওপর বৃহস্পতি বসে থাকাতে তুমি একটুখানি ছল চাতুরির ব্যাপারটায় ঢুকতে চাও না। আমি ঠিক বলছি? ছল চাতুরি চিটিংবাজি তোমার একদম ধাতে সয় না। এর জন্যই তুমি স্পোর্টস থেকে আউট হয়ে গেছো। আমি বলে দিচ্ছি, পলিটিক্স, তুমি নোংরা পলিটিক্স এর মধ্যে ঢুকতে চাওনি। আমি ঠিক বলছি কিনা বলো? তুমি কোথা থেকে বলছো? কুচবিহার। আমি কলকাতা স্টুডিও। তোমার কি মনে হয় এই যে একদম পিন পয়েন্ট এই কথাটা বললাম, এটা শুনে তোমার কি মনে হলো আগে সেটা বলো আমাকে। আমার শুনে তো সত্যি মনে হচ্ছে আমি যে 2016 সালে যদি আপনার সাথে মিট করতে পারতাম, মানে আমার এই যে জায়গাটা যেটা আমি একদম দিশাহারা হয়ে গেছি। মানে আমি কি করবো আমি বুঝে উঠতে পারছি না। আমি নোংরাই পছন্দ করি না, বাট এই এত নোংরা একদম ঠিক সেক্টরের মধ্যে রয়েছি আমি। এটাই তো তোমাকে বললাম, যার জন্য তুমি এর মধ্যে ঢুকতে পারোনি বলে আজকে সেই জায়গায় স্ট্যান্ড করতে পারোনি। নচেত তোমার আজকে একটা লেভেলে কাগজে বড় বড় করে তোমার কিছু একটা বেরোতো আজকের দিনেও। আমার জানেন তো সেই সময় একটা কাগজে নামটা আমার বেরোতো। এখন তুমি কি চাইছো, আগামী দিন কিভাবে চলবে বা স্পোর্টসের জায়গায় উন্নতি করতে চাইছো কিনা? ভেঙে যাচ্ছে, আমি খুব মনের জায়গাটা খুবই ডিপ্রেশনের জায়গায় চলে যাচ্ছ। তুমি একটা কাজ করো বাবা, এই অমাবস্যায় তো আমি তারাপীঠে থাকবো। কোচবিহার, শিলিগুড়ি থেকে প্রচুর লোক আমাকে তারাপীঠ দেখাতে আসে, এবং তারাপীঠে একটা সুবিধা, ওখানে হোটেল থাকে, থাকার একটা ব্যবস্থা থাকে। তুমি শুধু সঙ্গে আধার কার্ড নিয়ে আসতে হয়। তো তারাপীঠে আমার সাথে যোগাযোগ করো। আমি 27 তারিখ তারাপীঠ থাকবো, রবিবার অমাবস্যায়। আমি ঠিক করে দেবো, কোনো চিন্তা নেই। আগামী দিনে তুমি যেটা চাইছো সেটাই ঘটবে। ঠিক আছে? আপনি আমার দিলেন, এটা ইটস এ প্লেজার দাদা। মানে আই ক্যান এক্সপ্লেইন, আমি আপনাকে এক্সপ্লেইন করতে পারছি না যে কত বড় প্লেজার আমি পেলাম। মানে দাদা, মেনি থ্যাঙ্কস ফর ইউ। আমি মানুষকে এইভাবেই সহযোগিতা করি, এবং 100% নিশ্চিন্ত মনে তুমি আসো তারাপীঠে, আমি ব্যবস্থা করে দেবো, কোনো চিন্তা নেই, সমস্ত কিছু ব্যবস্থা করে দেবো। জয় মা তারা। দর্শক বন্ধু, অনেক দূরের বন্ধুরা আসে, তারা কলকাতা একটু ভয় পায়। আমি প্রত্যেককেই বলি রামপুরহাটে আপনারা ট্রেনে আসুন, তার পাশেই তারাপীঠ, এবং তারাপীঠে আমি থাকারও পর্যন্ত ব্যবস্থা করে দিই, শুধু আধার কার্ড সঙ্গে নিয়ে আসতে হয়। মানুষের উপকার করার প্রয়োজন, আর কিন্তু ফোন আমি নেব না। এই লাস্ট ফোন পাঠিয়ে দিয়েছেন, আর ফোন নেব না। তো মানুষের উপকার করতে গেলে বিশেষ বিশেষ ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয়, ঠিক কথা,
কিন্তু অধিক অর্থ অনর্থের মূল। ওই জন্য যতটুকু মানুষের আসতে থাকতে এইটুকু যা খরচা, এই খরচটুকু শুধু প্রদান করে, আর আমি এক্সট্রা কিছু নিই না কারোর কাছ থেকে। জয় মা তারা, কে আছেন বলুন? জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শিউলি বলছি, নবদ্বীপ থেকে। নবদ্বীপ থেকে শিউলি? হ্যাঁ, শিউলি। জন্ম তারিখ বলো শিউলি। হ্যাঁ, 25শে এপ্রিল। তাড়াতাড়ি বলো। 1887। 1887? অসাধারণ। তুমি 1887 মানে তোমার তো আয়ু 100 বছরের উপর হয়ে গেল। 1400? শিউলি, ওটা 1987 হবে কিনা চেক করে আমাকে ফোন করো। 1887 মানে 100 বছরের উপর আয়ু, সে ফোন করছে টিভির অনুষ্ঠানে, ভাবুন। এবং গলার স্বরটা শুনে কিন্তু খুব বেশি হলে বয়স মনে হবে 30 থেকে 35 বছর। যাই হোক, এখন যে জায়গায় আমি ছিলাম একটুখানি বলে নি। পর্ব 10টা একদম করানো না লাইভ ফোনের জন্য। 1897 সালে নরেন্দ্রনাথ এন্ট্রান্স পাস করে ঢুকলেন। সেখানে তিনি কলেজে তার একটা ব্যক্তিত্ব, এত প্রাণ শক্তি ছিল, তাকে সবাই লিডার বলে ধরে নিয়েছিল ছাত্ররা। একবার এক বিতর্ক সভায় নরেনের উপর খুশি হয়ে দর্শনের শিক্ষক হেস্টিং সাহেব বলেন, এই তরুণ দর্শন শাস্ত্রের এক প্রতিভাধর ছাত্র। জার্মানি ও ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের মতো, অর্থাৎ নরেনের মতো এই ছাত্রকে কোনো বিদ্যালয়ে পাওয়া যাবে না। অর্থাৎ জার্মানি ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে নরেন্দ্রনাথের মতো প্রতিভাবান ছাত্র সেই সময় ছিল না। এতখানি কথা হেস্টিং সাহেব বললেন, যিনি দর্শনের টিচার। নরেন তখন এফএ পরীক্ষায় দেয়নি, কিন্তু ডেকার্টস, হিউম ও বেনের মতো সূক্ষ্ম দার্শনিক তত্ত্ব তার আয়ত্ত করা হয়ে গিয়েছিল। ভাবুন, ডারউইন ও স্পেন্সারের চিন্তাধারার সহিত তার পরিচয় নিবিড়। অর্থাৎ দর্শন শাস্ত্রে, পাশ্চাত্য দর্শন শাস্ত্রে একদম নিজেকে তৈরি করে নিয়েছিল নরেন্দ্রনাথ। এই পাশ্চাত্য দার্শনিকের ও বিচার বিতর্কের মধ্যে সাহিত্যের পৃথক পথটিও সে খুঁজে বের করেছিল, কিন্তু প্রকৃতপক্ষে সে যে পথ খুঁজতে চাইছিল সেই পথ কিন্তু খুঁজে পাচ্ছিল না। দিকভ্রান্ত পথিকের মতো তার অবস্থা এইভাবে হয়েছিল। তাহলে ভাবুন, নরেন্দ্রনাথ সেই সময় দার্শনিক শাস্ত্রে এমন ভাবে নিজেকে তৈরি করেছিল যে এফএ পরীক্ষায় বসার আগে, অর্থাৎ সেই কোর্সে ভর্তি হওয়ার আগে তার সমস্ত ডিটেলস সে আয়ত্ত করে নিয়েছিল। তিনি ছিলেন এক ব্যক্তিত্ব, এবং প্রচুর পরিমাণে প্রাণ শক্তির, ঐশ্বরিক শক্তি যদি না থাকে তাহলে সেই মানুষ কোনোদিন জীবনে উন্নতি করতে পারবে না। আমি মানছি বহু স্বামী বিবেকানন্দের মতো সমস্ত মানুষ হন না, কিন্তু তিনি বলেছিলেন মানুষকে অনুসরণ করো, অনুকরণ করো না। এটাই বাস্তব। এমন এমন প্রচুর লোককে আমি দেখেছি যে তাদের দীক্ষাগুরু নেই, তারা বলে আমার প্রয়োজনই নেই, আমি একজনকেই গুরু ভাবি। তিনি হলেন স্বামী বিবেকানন্দ। এবং স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের যুব সমাজকে একটা জায়গায় পৌঁছে দিয়েছিল যেখানে যুব সমাজ নিজেকে স্ট্যান্ড করাতে পারে। শুধু আধ্যাত্মিক চেতনা না, শরীর গঠনের ক্ষেত্রেও সেও স্বামী বিবেকানন্দ, অর্থাৎ নরেন্দ্রনাথ সে হওয়ার পর স্বামী বিবেকানন্দ প্রচুর চেষ্টা করেছিলেন যাতে বাঙালি ভারতবাসী যুবকদের বলিয়ান, বলিষ্ঠ করা যায়। দর্শক বন্ধু, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসন্ন বৈশাখী অমাবস্যায় আমার তারাপীঠ মহাশ্মশানে ভক্তদের মঙ্গলার্থে মহাযজ্ঞ থাকবে। সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।